একটি পুরনো জীর্ণ অট্টালিকা ছিল, যা শহরের প্রান্তে একটি নির্জন পাহাড়ের ওপরে দাঁড়িয়েছিল। স্থানীয়রা এটিকে ভূতরে বাড়ি বলতো এবং কেউ সেখানে যেতে সাহস করত না। রাতের অন্ধকারে যখন মেঘে ঢেকে থাকতো আকাশ, তখন নাকি অট্টালিকা থেকে অদ্ভুত শব্দ শোনা যেত। আমি রোহিত, রহস্যের পোকা, এই অট্টালিকার রহস্য ভেদ করার জন্য বদ্ধপরিকর হলাম। একদিন আমি আমার বন্ধু শুভকে সাথে নিয়ে অট্টালিকার দিকে যাত্রা করলাম। দিনের আলোয় অট্টালিকাটিকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। দরজাটা ছিল লোহার মরচে ধরা এবং বিশাল। ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে প্রবেশ করার পর গাঢ় ছমছমে ঠান্ডা অনুভব করলাম। চারিদিকে ধুলো, মাকড়সার জাল এবং পুরনো আসবাবপত্র। রোহিত, আমার ভয় করছে, শুভ ফিসফিস করে বলল। ভয় পেও না শুভ, আমি তো আছি, আমি সাহস জোগালাম। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। সিঁড়িগুলোও ভাঙা এবং নড়বড়ে। হঠাৎ ওপরে একটা শব্দ হলো। আমরা দুজনেই থমকে দাঁড়ালাম। কিরে, কি হলো? শুভ জিজ্ঞেস করলো। মনে হয় কেউ আছে, আমি বললাম। আমরা আরো সতর্ক হয়ে ওপরে উঠলাম। একটা ঘর, যেখানে একটা পুরনো টেবিল আর দুটি চেয়ার ছিল। টেবিলের ওপরে একটা পুরনো খাতা পড়েছিল। আমি খাতাটি হাতে নিলাম। খাতাটি খুলতেই ধুলো উড়ে এলো। এ কি? শুভ বলল। মনে হচ্ছে কেউ এখানে থাকতো, আমি বললাম। খাতার প্রথম পাতাটি ছিল একটি ডায়েরির পাতা। তাতে লেখা ছিল, আজ আমি এই বাড়িতে এসেছি। এই বাড়িটি অদ্ভুত, কিন্তু আমি এর রহস্য ভেদ করতে চাই। পাতাগুলি উল্টাতে লাগলাম। প্রতিটি পাতায় কিছু না কিছু লেখা ছিল, কিন্তু কোনো নাম বা তারিখ ছিল না। লেখাগুলো ছিল অদ্ভুত, যেন কেউ তার মনের ভাব প্রকাশ করার জন্য লিখেছে। এই লোকটা কে ছিল? রোহিত, শুভ জানতে চাইল। জানি না, তবে মনে হচ্ছে সেও আমাদের মতোই এই বাড়ির রহস্য জানতে চেয়েছিল, আমি বললাম। হঠাৎ ঘরটির দরজা বন্ধ হয়ে গেল। আমরা দুজনেই ভয় পেয়ে গেলাম। এ কি হলো? শুভ চিৎকার করে উঠল। শান্ত হও শুভ, কিছু একটা নিশ্চয় হয়েছে, আমি বললাম। আমি দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু দরজা খুলল না। বাইরে থেকে কেউ যেন দরজাটি চেপে ধরে আছে। রোহিত, পালাও, মনে হচ্ছে কেউ আমাদের আটকে রাখতে চাইছে। শুভ ভয়ে কাঁপছিল। আমি চারিদিকে তাকালাম। দেয়ালের ওপর কিছু ছবি দেখতে পেলাম। ছবিগুলোতে একটা মেয়ের মুখ। মেয়েটি খুব সুন্দরী, কিন্তু তার চোখে বিষণ্ণতা ছিল। এই মেয়েটি কে? আমি শুভকে জিজ্ঞেস করলাম। জানি না, তবে মনে হচ্ছে সে এই বাড়ির সাথে জড়িত, শুভ বলল। আমরা দুজনেই মেয়েটির ছবির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মেয়েটির ছবিটা নড়ে উঠল। আমাদের দুজনেই ভয় পেয়ে গেলাম। পালাও রোহিত, পালাও, শুভ চিৎকার করে উঠল। না, পালাবো না, আমরা এর শেষ না দেখে যাব না, আমি বললাম। আমি মেয়েটির ছবিটার দিকে এগিয়ে গেলাম। ছবিটির কাছে যেতেই আমার হাত কাঁপতে লাগলো। রোহিত, সাবধানে থাকিস, শুভ বলল। আমি ছবিটির দিকে হাত বাড়ালাম। আমার হাত ছবিটিতে স্পর্শ করতেই আমি একটা ঠান্ডা স্রোত অনুভব করলাম। আহ! আমি চিৎকার করে উঠলাম। রোহিত, কি হয়েছে? শুভ চিন্তিত হয়ে বলল। আমি কিছু দেখতে পাচ্ছি, আমি বললাম। আমার চোখের সামনে ছবিটির মেয়েটি যেন জীবন্ত হয়ে উঠল। সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসছিল। কে তুমি? আমি জিজ্ঞেস করলাম। মেয়েটি কিচ্ছু বলল না, শুধু হাসতে লাগলো। তারপর সে অদৃশ্য হয়ে গেল। মেয়েটি কোথায় গেল? শুভ জানতে চাইল। জানি না, কিন্তু মনে হচ্ছে সে আমাদের কিছু বলতে চাইছে, আমি বললাম। আমরা দুজনেই ছবিটির দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ ঘরটির দেওয়াল নড়তে শুরু করলো। দেওয়ালের একটি অংশ সরে গেল এবং সেখানে একটি গোপন পথ দেখতে পেলাম। এ কি? আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। মনে হচ্ছে এই পথটি আসল রহস্যের চাবিকাঠি, আমি বললাম। আমরা দুজনেই সেই গোপন পথে প্রবেশ করলাম। পথটি ছিল অন্ধকার এবং খুব সরু। আমরা সাবধানে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর
আমরা একটি কক্ষে এসে পৌঁছালাম। কক্ষটি ছিল ছোট এবং সেখানে একটি পুরনো সিন্দুক ছিল। সিন্দুকটা ছিল কাঠের, বহু পুরনো এবং তালাবদ্ধ। তার গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল, যেগুলো যেন কোনো গোপন ভাষায় লেখা। শুভ নিচু স্বরে বলল, রোহিত, এটা খুলতে আমাদের সাবধান থাকতে হবে। কে জানে ভেতরে কি আছে। আমি মাথা নেড়ে বললাম, এই সিন্ধুকই হয়তো আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে। ঘরের এক কোণায় একটা পুরনো চাবি ঝুলছিল। অবাক করা বিষয়, সেই চাবিটা সিন্ধুকের তালার সাথে একদম মিলে গেল। আমি ধীরে ধীরে তালা খুললাম। টিকটিক করে শব্দ করে সিন্ধুকের ঢাকনা উঠল। ভেতরে ছিল একজোড়া পুরনো চিঠি, একটি রূপার হার এবং একটি ছোট্ট আয়না, যার কাজ ধূসর ও ঝাপসা ছিল। চিঠিগুলো খুলতেই তাতে লেখা ছিল মেয়েটির কথা। নাম ছিল মীরা। সে এই বাড়িতে থাকতো একা অনেক বছর ধরে। তার প্রেম ছিল এক যুবকের সাথে, কিন্তু সেই প্রেম সমাজ মেনে নেয়নি। এক রাতের ঝোড়ো হাওয়ায় প্রেমিক হারিয়ে যায়, আর মীরা সেই থেকে বাড়িতে একা থেকে ক্রমে পাগল হয়ে পড়ে। তারপর একদিন মীরা উধাও হয়ে যায়। কেউ আর তাকে দেখেনি। শুভ বলল, তাহলে ছবির মেয়েটাই মীরা, আর সেই ছবির পেছনেই ছিল গোপন পথ। আমি আয়নাটি হাতে নিলাম। হঠাৎই আয়নার কাছে একটা ছবি ভেসে উঠল। এক যুবক আর মীরা পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে। তারপর ছবি মিলিয়ে গেল, আয়নাটিও ফাটল ধরল। এই জিনিসগুলোকে সম্মানের সাথে কবর দিতে হবে শুভ, আমি বললাম। তাহলেই হয়তো ওদের আত্মা শান্তি পাবে। আমরা অট্টালিকার পেছনের বাগানে গিয়ে চিঠি, হার আর আয়নাটি মাটির নিচে পুঁতে দিলাম। ঠিক সেই সময় এক ঝলক ঠান্ডা হাওয়া বয়ে গেল। মনে হলো কেউ যেন প্রশান্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎ অট্টালিকার দিক থেকে এক মৃদু হাসির শব্দ এলো। আমরা পেছনে তাকিয়ে দেখি মীরা ছবির ভেতর থেকে আবার তাকিয়ে আছে, কিন্তু এবার তার মুখে বেদনার বদলে শান্তি। শুভ ফিসফিস করে বলল, আমরা কি সত্যি রহস্যটা সমাধান করে ফেললাম? আমি মাথা নেড়ে বললাম, হয়তো, কিন্তু এবারই সব গল্প এখনো বলা হয়নি। আমরা পাহাড় থেকে নেমে এলাম। সেই অট্টালিকা আজও সেখানে দাঁড়িয়ে আছে, চুপচাপ, কিন্তু তার ভেতরে যে কাহিনী জমে আছে তা শুধু জানে সময় আর কিছু সাহসী মানুষ। মীরা ও তার প্রেমের করুণ কাহিনী জানার পর আমি আর শুভ ভেবেছিলাম রহস্য বুঝি শেষ। কিন্তু ঠিক 3 দিন পর আমি এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকি। স্বপ্নে দেখা যায় আমি সেই অট্টালিকার সামনে দাঁড়িয়ে, আর মীরা জানলার পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমি ঘুম ভেঙে ঘেমে উঠি। শুভকে ফোন করে বলি, শুভ, আমাদের আবার যেতে হবে। মীরা যেন আমাকে কিছু বলতে চাইছে। শুভ প্রথমে রাজি না হলেও শেষে সম্মত হয়। আমরা আবার যাত্রা করি সেই অট্টালিকার পথে। অন্ধকার নেমেছে, আকাশ মেঘ, বাতাসে যেন কোনো অজানা বিপদের গন্ধ। অট্টালিকায় ঢুকেই টের পেলাম কিছু একটা বদলে গেছে। আগের সেই ঠান্ডা গা ছমছমে অনুভূতির সাথে এবার একটা চাপা রাগ আর কান্না মিশে আছে। আমরা আবার সেই ছবির ঘরে গেলাম। আশ্চর্যজনকভাবে মীরার ছবি এবার নেই। রোহিত, ছবিটা কোথায় গেল? শুভ ঘাবড়ে উঠল। আমি দেয়াল স্পর্শ করতেই হঠাৎই দেওয়ালের এক পাশ আবার খুলে গেল। এবার অন্য এক পথ, অন্য এক রহস্য। আমরা সাহস করে প্রবেশ করলাম সেই অজানা পথে। সরু করিডোর পেরিয়ে একটা গাঢ় কালো ঘরে পৌঁছালাম। ঘরটিতে কোনো আলো নেই, শুধু মাঝখানে একটা চেয়ার আর তার সামনে আয়না। শুভ বলল, এই আয়নাটা আগেরটার মতো না, এটা যেন আমাকে দেখছে।
আমি আয়নার সামনে যেতেই হঠাৎ পুরো ঘর আলোয় ঝলমল করে উঠল। আয়নায় দেখা গেল এক পুরনো দৃশ্য। মীরা আর তার প্রেমিক ঝগড়া করছে। মীরার কণ্ঠ শোনা গেল, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। ছেলেটি চিৎকার করে বলল, তোমার ভালোবাসা এক ভয়, আমি পালাতে চাই। তারপর সে ছুটে চলে গেল অট্টালিকা থেকে। মীরা চিৎকার করে কাঁদতে লাগলো। পরের মুহূর্তে সে আয়নার সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এই আয়নাটাই আমার একমাত্র বন্ধু, আমি এখানেই থাকবো চিরকাল। আয়নার ছবি মিলিয়ে গেল। আমি এবং শুভ বোঝার চেষ্টা করলাম। রোহিত, শুভ বলল, মীরা তো প্রেমে ব্যর্থ হয়েছিল, তাই হয়তো তার আত্মা এখানেই থেকে গেছে ভালোবাসার খোঁজে। না, আমি বললাম, সে চাইছে কেউ তার দুঃখ বুঝুক। আমাদের মাধ্যমেই সে তার গল্প বলছে। ঘরের দেয়ালে একটা লেখা দেখা গেল, শেষ গল্পটা এখনো বলা হয়নি। শেষ গল্পটা কি? আর কোন গোপন সত্য লুকিয়ে আছে? কি মীরার পরিণতি? কি কেবল প্রেমে ব্যর্থ এক আত্মার গল্প, নাকি তার অন্তর্ধানের পেছনে ছিল অন্য রহস্য? মীরার আত্মার গল্প, আয়নার মধ্যে লুকোনো স্মৃতি, আর সেই দেওয়ালের লেখাটি। শেষ গল্পটা এখনো বলা হয়নি। আমাদের মনে হাজার প্রশ্ন তুলে দেয়। আমি এবং শুভ ঠিক করলাম, যতই ভয় হোক না কেন, এই রহস্যের শেষটা জেনেই ফিরব। আমরা অট্টালিকার নিচের তলায় নেমে আসি। সেখানে একটা দরজা, আগে কখনো চোখে পড়েনি। দরজাটি ছিল কাঠের, তাতে ধাতব পাত দিয়ে লেখা, নিষিদ্ধ, প্রবেশ করিবে না। শুভ কাপা গলায় বলল, রোহিত, এটা দেখে তো মনে হচ্ছে কেউ ইচ্ছা করে এই ঘর লুকিয়ে রেখেছে। আমি দরজাটা ঠেলে খুলে দিলাম। ভেতরে একটা পুরনো রেকর্ড প্লেয়ার, অনেক কাগজপত্র, আর একটা চেয়ারে বাঁধা একটি কঙ্কাল। ভগবান! শুভ কেঁপে উঠল। আমি ধীরে ধীরে কাগজগুলো পড়তে শুরু করলাম। তাতে লেখা, আমি ডাক্তার সমর চৌধুরী। আমি এই অট্টালিকায় গবেষণা করছিলাম এক মানসিক রোগীর ওপর। তার নাম মীরা। সে বারবার বলতো সে একজন মৃত প্রেমিকের আত্মা দেখতে পায়। আমি বুঝেছিলাম মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু আমি ধীরে ধীরে নিজেই ভয় পেতে লাগলাম। মেয়েটির চোখে ছিল এমন কিছু যা আমি বিজ্ঞানের ভাষায় ব্যাখ্যা করতে পারিনি। একদিন সে হঠাৎ গায়েব হয়ে যায়। তারপর থেকে এই বাড়িতে অদ্ভুত সব ঘটতে থাকে। আমি এখানে বন্দি, কেউ যেন চায় না আমি বাইরে যাই। আমরা চমকে উঠলাম। তাহলে এই কঙ্কালটাই কি সেই ডাক্তারের? শুভ বলল, হ্যাঁ। আমি মাথা নাড়লাম। সে সত্য জানতো, তাই হয়তো তাকে আটকে রাখা হয়েছিল। হঠাৎ ঘরের বাতি নিভে গেল। একটা ঠান্ডা হাওয়া বইল, আর তখনই মীরা হাজির হলো। না, এবার সে শান্ত ছিল না। তার চোখে ছিল আগুন, কণ্ঠে কান্না। তোমরা এসেছো আমার সত্য জানতে। তার কণ্ঠ যেন বাতাসের মধ্যেই ভেসে বেড়াচ্ছে। তোমার সাথে কি অন্যায় হয়েছিল মীরা? আমি জিজ্ঞেস করলাম। মীরা ধীরে ধীরে বলল, আমার প্রেমিক আমাকে বিশ্বাসঘাতক করেছিল। সে আমাকে পাগল বলেছিল, আমাকে বন্দি করেছিল এই বাড়িতে। আমি পালাতে চেয়েছিলাম, কিন্তু সেই আমাকে হত্যা করে, এখানে লুকিয়ে রাখে। আমরা স্তব্ধ। তবে কি? শুভ ফিসফিস করে বলল, তুমি খুন হয়েছিলে? মীরা মাথা নেড়ে বলল, আমার শরীর এখনো এখানে আছে, পুরনো দেওয়ালের ভেতরে লুকানো। হঠাৎ দেওয়ালের একটা অংশ কেঁপে উঠল। আমরা এগিয়ে গিয়ে খুঁড়তে শুরু করলাম। কিছুক্ষণ পর ধুলো আর কাঠের নিচে পাওয়া গেল একটি কঙ্কাল, ছোট চুড়ি ও হাড় সহ। মীরার কণ্ঠে ভেসে এলো, এটাই ছিল আমার শেষ গল্প। এখন আমি মুক্ত। তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল। হাওয়া স্তব্ধ হয়ে গেল, ঘর শান্ত। আমরা মীরার কঙ্কালকে সযত্নে কবর দিলাম অট্টালিকার পেছনে ছোট্ট বাগানে। সেখানে এখন একটা পাথর বসানো আছে, লেখা,
মীরা এক নিঃসঙ্গ আত্মার শান্তি। আজও সেই অট্টালিকা পাহাড়ের মাথায় দাঁড়িয়ে আছে, তবে এখন আর অদ্ভুত শব্দ শোনা যায় না। মীরার আত্মা শান্তি পেয়েছে। আমি আর শুভ ফিরে এসেছি এক গভীর অভিজ্ঞতা নিয়ে। রহস্য অনেক সময় ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সাহস আর সত্যের আলোয় সব অন্ধকার একদিন কেটে